কোনো কারণে আমার যদি এই কোণটা 30 ডিগ্রি হয় তাহলে এর বিপরীত কোণ এওসি এটাও 30 ডিগ্রি হবে। তো এটা 30 ডিগ্রি হওয়া অর্থ আমরা যদি এটাকে আবার একটা সরল কোণ চিন্তা করি, এই কোণটার মান আলটিমেটলি 150 ডিগ্রি, তাহলে এর বিপরীত কোণ বিওসি এর মানও হবে 150 ডিগ্রি। তাহলে আমরা বলতে পারি যে বিপরীত কোণ পরস্পর সমান। রংপুর ক্যাডেট কোচিং আয়োজিত ধারাবাহিক অনলাইন ক্লাসে আজকে আলোচনার বিষয় জ্যামিতির মৌলিক ধারণা। আমরা প্রায় জ্যামিতি নিয়ে প্রবলেম ফেস করি। জ্যামিতি অর্থ কী? জ্যা অর্থ হচ্ছে ভূমি, আর মিতি অর্থ পরিমাপ, অর্থাৎ জ্যামিতি অর্থ ভূমির পরিমাপ, অর্থাৎ জ্যামিতি হচ্ছে স্থান ভিত্তিক বিজ্ঞান। খ্রিস্টপূর্ব 300 অব্দে গ্রিক পণ্ডিত ইউক্লিড ধারাবাহিকভাবে তার এলিমেন্ট পুস্তকের 13টি খণ্ডে জ্যামিতিক পরিমাপ পদ্ধতির ও সংজ্ঞা প্রক্রিয়াসমূহ লিপিবদ্ধ করে। আজকে আলোচনায় থাকবে তার মধ্যে স্থান, তল, বিন্দু, রেখা, রেখাংশ, রশ্মি কোণ, সরল কোণ, সমকোণ, সূক্ষ্মকোণ, স্থূলকোণ, প্রবৃদ্ধ কোণ, জ্যামিতিক কোণ, পূরক কোণ, সম্পূরক কোণ এবং বিপ্রতীপ কোণ। প্রথমে আসি আমরা স্থান। স্থান হচ্ছে কোনো নির্দিষ্ট আকারের বস্তু যতটুকু জায়গা দখল করে তাকে স্থান বলে। অর্থাৎ স্থান যদি আমরা মনে করি যে একটা বই একটা টেবিলের মধ্যে আমরা যদি রেখে দেই, তো বইটা টেবিলের যতটুকু জায়গা জুড়ে থাকবে এটাই হচ্ছে স্থান। স্থান নিয়ে আলোচনায় আসলে আমরা দেখতে পাচ্ছি একটা বস্তু সম্পর্কিত আলোচনা আসছে। বস্তু আসলে কি? বস্তু আমরা চারপাশে যা দেখতে পাই তাই বস্তু। বস্তুর মধ্যে যে বিষয়টা নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে ঘন বস্তু। যে ঘন বস্তু কাকে বলে? আমরা যদি ঘন বস্তু নিয়ে চিন্তা করি, সেটা হচ্ছে যার দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা আছে, অর্থাৎ যে বস্তুটা ত্রিমাত্রিক তাকে বলা হয় ঘন বস্তু। আমরা যদি একটা উদাহরণ দেই, সচরাচর আমরা সকলেই ইট চিনি। ইট কিন্তু একটা আয়তাকার ঘন বস্তু। আমরা একটা ইটের যদি এভাবে ছবি আঁক করে নেই, আমরা ধরে নিচ্ছি একটা ইট, অর্থাৎ একটা ইটের আমরা জানি যে 6টা পৃষ্ঠ আছে বা 6টা তল আছে। বস্তুর উপরিভাগ থেকেই বা বস্তুর পৃষ্ঠ থেকেই তলের ধারণা আসে। যদি আমরা বলি যে তল কাকে বলে বা তলটা কি, অর্থাৎ কোনো বস্তুর উপরিভাগকেই তল বলে। আমরা যদি তলের ডেফিনেশনে আসি যে তলটা আসলে কি, একটা চিত্রের মাধ্যমে দেখাতে চাচ্ছি। যে আমরা একটা ইট চিন্তা করি, এভাবে যদি একটা ইট চিন্তা করি, আমরা সবাই জানি ইট একটা আয়তাকার ঘনবস্তু, অর্থাৎ ইটের কিন্তু 6টি তল থাকে। তোমরা যদি একটা ইট হাতে নিয়ে চিন্তা করো, দেখবা যে 6টা তল আছে, তার মধ্যে 3টা তলের ঠিক অপোজিট আরও 3টা তল আছে। তো সেক্ষেত্রে তলের যদি আমরা সংজ্ঞায় যাই, তল আসলে কি? যে কোনো বস্তুর উপরিভাগকে তল বলে। অর্থাৎ বস্তুর উপরের অংশটাই যদি তল হয়, তল সাধারণত দুই প্রকার। একটা হচ্ছে সমতল আর একটা হবে বক্রতল। সমতল কি? অর্থাৎ যে বস্তুর উপরিভাগটা সমান অথবা মসৃণ তাকে সমতল বলে, আর যে বস্তুর উপরিভাগ সমান অথবা মসৃণ নয় তাকে বলা হয় বক্রতল। যদি আমরা উদাহরণ হিসেবে চিন্তা করি যে ইট অথবা টেবিল অথবা বই ইত্যাদি, এগুলো হচ্ছে সমতলের এক্সাম্পল। আর বক্রতলের উদাহরণে যদি যাই, ফুটবল অথবা যে কোনো ফল, একটা আপেল চিন্তা করি, তো এটার কিন্তু উপরিভাগটা মসৃণ অথবা সমান নয়, তাহলে এগুলা হচ্ছে বক্রতল। আমরা যদি ইটটাকে চিন্তা করি, সেক্ষেত্রে খেয়াল করতে পাচ্ছি যে এখানে 6টা তল আছে। তো 2টা তল যেখানে এসে মিশে যায়, আসলে সেখানে কি তৈরি হয় বা কি উৎপন্ন হয়, আমরা যদি খেয়াল করি যে এই যে নিচের যে তলটা দেখতে পাচ্ছি আমরা আর এই উপরের তলটা, এই তল দুটো কিন্তু এখানে এসে মিশে গেছে, অর্থাৎ যে স্থানে এসে মিশেছে এটাকে বলা হয় ধারক রেখা অথবা কিনারা আমরা বলি। এই ধারক রেখা অথবা কিনারা থেকেই কিন্তু রেখার একটা ধারণা আসে আমাদের, অর্থাৎ ধারক অথবা কিনারা কিন্তু রেখারই প্রতিরূপ। এবার আসি বিন্দু আসলে কি? আমরা যখন কলম দিয়ে লিখতে যাই, তখন লেখার সময় আমাদের কলমের স্টার্টিং পয়েন্টটা, অর্থাৎ আমরা যখন লিখতে শুরু করি এটা এরকম বসাই, সেটাই হচ্ছে বিন্দু। তো বিন্দুর ধারণা আমরা কিভাবে পাই? আমরা একটু আগে খেয়াল করলাম, যদি 2টি তল একসঙ্গে মিশে যায় তখন কিনারা অথবা ধারক রেখা সৃষ্টি হয়। কিন্তু 2টি ধারক রেখা যদি যেখানে এসে মিশে যাবে সেখানে কিসের সৃষ্টি হয়? আমরা যদি খেয়াল করি যে এটা একটা ধারক রেখা, আবার এটা একটা ধারক রেখা এবং এটা একটা ধারক রেখা, এই 3টি ধারক রেখা যে একটা ক্ষুদ্র স্থানে সৃষ্টি করছে, আমরা যদি এইটাকে ও হিসেবে ডিনোটেট করি, যে ক্ষুদ্র স্থানে সৃষ্টি হচ্ছে এটাকেই বলা হচ্ছে বিন্দু। অর্থাৎ
দুই বা ততোধিক ধারক রেখা অথবা রেখা যে স্থানে এসে মিলিত হচ্ছে সেখানে আসলে আমরা তার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা কিছুই মেজার করতে পারছি না, শুধু একটা অবস্থান নির্ণয় করতে পারি। আসলে এখানে এটাকেই বলা হচ্ছে বিন্দু। তো বিন্দুর ডেফিনেশনে যদি আমরা আসি যে বিন্দু কি, বিন্দুর দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা কিছু নাই, বিন্দু শুধু অবস্থান আছে। ক্যারেট পরীক্ষাগুলোতে যে কোশ্চেন প্রিভিয়াসলি হয়ে থাকতো সেটা হচ্ছে যে নিচের কোনটির মাত্রা নাই অথবা মাত্রাহীন, সেক্ষেত্রে উত্তর হবে বিন্দু, কারণ বিন্দুর দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা কোনোটি নেই। এরপর আসি আমরা রেখা। রেখা আসলে কি, আমরা একটু আগে আলোচনা করেছিলাম যে বিন্দু অর্থাৎ যার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা কিছু নাই তাকে বিন্দু বলে, শুধু অবস্থান আছে। এখন বিন্দুর চলার পথকেই সাধারণত রেখা বলা হয়। আমরা যদি রেখা, আমরা চিত্রে একটা রেখা দেখতে পাচ্ছি, আমরা এটাকে যদি এ এবং বি দিয়ে প্রকাশ করি তাহলে দেখা যায় যে এর দুইটা পাশই চলমান। আমরা আগের ক্লাসগুলোতে দেখেছিলাম যে সংখ্যা রেখা কি, যার দুই পাশেই চলমান অর্থাৎ অসীম পর্যন্ত চলমান থাকে। যেহেতু এর কোনো প্রান্তবিন্দু থাকে না, এ কারণে রেখার নির্দিষ্ট কোনো দৈর্ঘ্য নেই। আমরা যেটা সবসময় ভুল করে থাকি, রেখা, রশ্মি এবং রেখাংশের মধ্যে পার্থক্যটা ভুলে যাই আসলে কোথায় কি থাকে। আমরা দেখতে পাচ্ছি যে রেখার কোনো প্রান্তবিন্দু নেই। আমরা যদি রশ্মি চিন্তা করি, যে আমরা যদি রশ্মি চিন্তা করি, তো এটা কিন্তু একটা রশ্মির চিত্র। এটাকে যদি আমি এবি দ্বারা ডিনোটেট করি তাহলে দেখতে পাবো যে এটার একটা প্রান্তবিন্দু আছে কিন্তু অপর পাশটা চলমান। অর্থাৎ যদিও একটা প্রান্তবিন্দু আছে, অপর পাশটা চলমান থাকার কারণে রশ্মিরও কিন্তু নির্দিষ্ট দৈর্ঘ্য নির্ণয় করা সম্ভব নয়। তো আমরা মনে রাখবো যে তীর চিহ্নের মতো, অনেকটা তীরের মতো, এটাকে বলা হয় রশ্মি। রশ্মিরও দৈর্ঘ্য আছে, অর্থাৎ এটা একমাত্রিক, কিন্তু এর নির্দিষ্ট কোনো দৈর্ঘ্য নেই। এরপর আসি আমরা রেখাংশ। রেখাংশ আসলে কি, রেখাংশর সংজ্ঞা হতেই কিন্তু আমরা বলতে পারি যে রেখাংশটা কি, রেখার অংশ। অর্থাৎ একটা রেখা থেকে যদি আমরা কোনো একটা অংশ কেটে নিই সেটাই রেখাংশ। আমরা যদি এই চিত্রের পাশাপাশি একটা চিত্র আর্ট করে দেখি, আমি ধরে নিচ্ছি যে এবি একটা রশ্মি। আমি যদি এবি রশ্মির থেকে কোনো একটা অংশ কেটে নিই, ধরে নিলাম সি এবং ডি অংশ কেটে নিলাম, এই অংশটাই হচ্ছে রেখাংশ। আর পুরা এবি বাহুটাই হচ্ছে রেখা। তার মানে রেখাংশের দুইটা প্রান্তবিন্দু আছে, আর যেহেতু রেখাংশের দুইটা প্রান্তবিন্দু আছে এর নির্দিষ্ট দৈর্ঘ্য বের করা সম্ভব। অর্থাৎ আমরা বলতে পারি যে রশ্মি বা রেখা এদের নির্দিষ্ট দৈর্ঘ্য না থাকলেও রেখাংশের কিন্তু নির্দিষ্ট দৈর্ঘ্য আছে। আমরা একটু পড়ে নিব এইগুলা প্রিভিয়াস ইয়ারে আসতো। বর্তমান প্রশ্ন প্যাটার্ন চেঞ্জ, খুব ডিপ কোশ্চেন এসে থাকে, বাট এই প্রাইমারি কনসেপ্টগুলো আমাদের সকলেরই জানা দরকার। এরপর আসি কোণ। কোণ কাকে বলে? কোণ হচ্ছে যখন দুটি রশ্মি, আমি ধরে নিলাম ও থেকে একটা রশ্মি এবং ও থেকে বি একটা রশ্মি, অর্থাৎ আমরা যদি খেয়াল করি দুইটা রশ্মিরই কিন্তু মিলিত স্থান একটাই। অর্থাৎ দুইটা রশ্মির যদি মিলিত স্থান একই হয় বা একটা বিন্দুতে মিলিত হয়, তার মিলিত এই স্থানটাকে বলা হয় কোণ। তাহলে আমরা এখানে বলতে পারি এ ও বি একটা কোণ। তো কোণের আমরা যদি সেক্ষেত্রে দেখি যে এই এ ও বি একটা কোণ, এ ও বি কোণের দুইটা বাহু আছে, অর্থাৎ ওই রশ্মি দুটিকে বলা হয় বাহু। সেক্ষেত্রে ও এ একটা বাহু এবং ও বি একটা বাহু, আর ওই রশ্মি দুটি যে বিন্দুতে এসে মিলেছে অর্থাৎ ও বিন্দু, এই ও বিন্দুটাকে বলি আমরা শীর্ষবিন্দু। শীর্ষবিন্দু। আমরা যদি ডেফিনেশনটা আরেকবার দেখি, একই সমতলে দুটি রশ্মি একটি বিন্দুতে মিলিত হলে কোণ তৈরি হয়। রশ্মি দুটিকে কোণের বাহু এবং তাদের সাধারণ বিন্দুকে শীর্ষবিন্দু বলা হয়। অর্থাৎ কোণ বিভিন্ন ধরনের হতে পারে, আমরা জানি কোণ ভেদে কোণ বিভিন্ন ধরনের হয়। আমরা বিভিন্ন প্রকার কোণ নিয়ে আলোচনা করব। তার মধ্যে প্রথম যে কোণটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সরল কোণ। সরল কোণ কাকে বলে? যদি দুইটি বিপরীতগামী রশ্মি, অর্থাৎ আমি ধরে নিচ্ছি ও থেকে এ একটা রশ্মি এবং ঠিক ওই একই বিন্দু থেকে ও বি একটা রশ্মি, এই দুইটা রশ্মি অর্থাৎ দুটি বিপরীতগামী রশ্মির যদি প্রান্তবিন্দু একটাই হয়, সে প্রান্তবিন্দুতে যে কোণ তৈরি করে তাকে বলা হয় সরল কোণ। আর আমরা জানি এক সরল কোণের মান হচ্ছে 180 ডিগ্রি। তোমরা যদি একটা সরল রেখা এঁকে এটার কোনো একটা বিন্দুতে চাঁদা বসায় যদি মেজার করো, দেখবা যে এই কোণের মান হচ্ছে 180 ডিগ্রি। তাহলে আমরা বলবো কত, যে এক সরল কোণ সমান 180 ডিগ্রি।
আমরা সংজ্ঞাটা একবার দেখি যে একই সমতলে দুইটি পরস্পর বিপরীত রশ্মি তাদের সাধারণ প্রান্তবিন্দুতে যে কোণ উৎপন্ন করে তাকে সরল কোণ বলে। খেয়াল যদি করি আমরা যে এখানে দুইটা রশ্মি ছিল, একটা ওয়ে রশ্মি আর একটা ওবি রশ্মি, তাদের সাধারণ প্রান্তবিন্দুও এখানে যে কোণটা উৎপন্ন করেছে সেটা হচ্ছে কোণ এ ও বি, আর এই এ ও বি কোণের মান হচ্ছে 180 ডিগ্রি। জাস্ট আমরা মনে রাখবো যে সরল কোণের মান 180 ডিগ্রি। এরপরে আসি আমরা কোণ ভেদে, অর্থাৎ কোণ বিভিন্ন ধরনের হতে পারে, আমরা বিভিন্ন কোণ নিয়ে আমরা এখন আলোচনা করব। আমরা এখানে দেখতে পাচ্ছি সূক্ষ্মকোণ। আমরা কিন্তু সূক্ষ্মকোণ সবাই চিনি। সূক্ষ্মকোণ হচ্ছে 0 ডিগ্রির চেয়ে বড় কিন্তু 90 ডিগ্রির চেয়ে ছোট কোণকে সূক্ষ্মকোণ বলে। কোণকে সাধারণত থিটা দ্বারা প্রকাশ করা হয়, এগুলো আমরা পরবর্তী ক্লাসগুলোতে গিয়ে বুঝবো। অর্থাৎ আমি যদি কোণের আমরা সংজ্ঞা দিই, সেটা হচ্ছে 0 ডিগ্রির চেয়ে বড় কিন্তু 90 ডিগ্রির চেয়ে ছোট, এই কোণকে বলা হচ্ছে সূক্ষ্মকোণ। আমি যদি আঁকি যে এ ও বি একটা কোণ, এখন এই কোণের মান আমরা ধরে নিচ্ছি 30 ডিগ্রি। যদি এ ও বি কোণের মান 30 ডিগ্রি হয়, এই 30 ডিগ্রি কোণই হচ্ছে সূক্ষ্মকোণ। এখন এ ও বি একটা কোণ, এর বাইরেও কিন্তু একটা কোণ উৎপন্ন হয়েছে। আমরা যদি খেয়াল করি এই বাইরেও একটা কোণ উৎপন্ন হয়েছে। আমরা কিন্তু জানি যে জ্যামিতিক কোণের মান অথবা বৃত্ত তার কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে তার মান হচ্ছে 360 ডিগ্রি। অর্থাৎ কোনো বিন্দুতে উৎপন্ন কোণ 360 ডিগ্রি। তো এই সম্পূর্ণ কোণটা যদি 360 ডিগ্রি হয়, সেক্ষেত্রে আমার এও বি একটা কোণ 30 ডিগ্রি, তাহলে এই কোণটার মান কত হবে? আমরা 360 ডিগ্রি থেকে যদি 30 ডিগ্রিকে বিয়োগ করে দিই তাহলে কত ডিগ্রি পাবো? 0.33 অর্থাৎ 330 ডিগ্রি। আর এই 330 ডিগ্রি কোণকে আমরা বলি প্রবৃদ্ধ কোণ। প্রবৃদ্ধ কোণের ডেফিনেশন আমরা জানবো। তাহলে আমরা সূক্ষ্ম কোণের সংজ্ঞায় কি জানলাম? যে যদি কোনো কোণের মান 0 ডিগ্রির চেয়ে বড় এবং 90 ডিগ্রির চেয়ে ছোট হয়, সেই কোণকে বলা হয় সূক্ষ্ম কোণ। এরপরে আসি স্থূল কোণ। স্থূল কোণ হচ্ছে 90 ডিগ্রি অপেক্ষা বড় কিন্তু 180 ডিগ্রি অপেক্ষা ছোট কোণকে স্থূল কোণ বলে। অর্থাৎ 91 থেকে শুরু করে ওদিকে 189 ডিগ্রি পর্যন্ত সবগুলা কোণই হচ্ছে আমাদের স্থূল কোণ। আমরা যদি দেখি একটা চিত্রের মাধ্যমে, ও থেকে একটা রশ্মি আর ও থেকে আমরা নিচ্ছি এখানে বি একটা রশ্মি, এদের মধ্যবর্তী কোণ আমি ধরে নিচ্ছি এই কোণটার মান 120 ডিগ্রি। 120 ডিগ্রি কোণটা অবশ্যই 90 ডিগ্রির চেয়ে বড় এবং 180 ডিগ্রির চেয়ে ছোট। তো এই এও বি কোণটাই হচ্ছে আমার স্থূল কোণ। এও বি কোণটা হচ্ছে স্থূল কোণ। রেঞ্জটা হবে যে 90 ডিগ্রির চেয়ে বড়, থিটা এর মান হবে 90 ডিগ্রির চেয়ে বড় কিন্তু 180 ডিগ্রির চেয়ে ছোট। অর্থাৎ 90 ডিগ্রি অপেক্ষা বড় এবং 180 ডিগ্রি অপেক্ষা ছোট কোণগুলোকে আমরা বলবো স্থূল কোণ। সমকোণ কাকে বলে? সমকোণ হচ্ছে যে 90 ডিগ্রি কোণকেই সমকোণ বলে একবার সহজ ভাষায়। আর তারপরে যদি আমরা দেখি সেটা হচ্ছে যদি একই রেখায় উপর অবস্থিত দুটি সন্নিহিত কোণ পরস্পর সমান হয়, তবে কোণ দুইটির প্রত্যেকটি সমকোণ এবং সমকোণের বাহু দুটি পরস্পরের উপর লম্ব। আমরা যদি একটু দেখি, যদি এ ও বি একটা সরল কোণ হয় তাহলে এই কোণটার মান হচ্ছে 180 ডিগ্রি। এখন আমরা যদি এই কোণটাকে সমান দুই ভাগে ভাগ করে দেই, আমি ধরে নিলাম ও ডি একটা রশ্মি, অর্থাৎ এই কোণটাও যদি 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি, তাহলে আমরা বলতে পারি যে একই সরলরেখায় অবস্থিত দুটি সন্নিহিত কোণ পরস্পর সমান হয়। তো একই সরলরেখায় অবস্থিত বলতে বোঝাচ্ছে এক সরলরেখার যে কোনো বিন্দুতে উৎপন্ন কোণের মান 180 ডিগ্রি, আর 180 ডিগ্রি কোণ সমান দুই ভাগে উৎপন্ন হওয়া মানে প্রত্যেকটা কোণ হয়ে যাবে 90 ডিগ্রি। তাহলে আমরা বলতে পারি বিওডিও একটা 90 ডিগ্রি কোণ এবং এওডিও একটা 90 ডিগ্রি কোণ। অর্থাৎ পরস্পর ছেদি দুটি সরলরেখা তাদের ছেদবিন্দুতে যদি উৎপন্ন কোণের মান বা তাদের ছেদবিন্দুতে যদি 90 ডিগ্রি করে কোণ তৈরি করে, তাহলে রেখা দুটি পরস্পরের উপরে লম্ব। অর্থাৎ আমি যদি লিখি ও এ বি, এই কোণটা যদি আমাদের 90 ডিগ্রি হয়, তাহলে আমরা বলতে পারি ওয়ে লম্ব ওবি অথবা ওবি লম্ব ওয়ে। এরপর আসি সন্নিহিত কোণ, খুব ইম্পর্টেন্ট একটা ডেফিনেশন। দেখি সন্নিহিত কোণ কাকে বলে। সন্নিহিত কোণের ডেফিনেশন হচ্ছে একই তলে অথবা একই সমতলে যদি দুটি কোণের একটা শীর্ষবিন্দু হয় এবং কোণদ্বয় তাদের সাধারণ বাহুর বিপরীত দিকে অবস্থান করে, তাহলে একটিকে অপরটি সন্নিহিত কোণ বলে। আমরা যদি চিত্র দেখি, আমি ধরে নিচ্ছি ও এ একটা রশ্মি, এখানে ওবি একটা রশ্মি, ঠিক ও বিন্দুতে অন্য একটা রশ্মি যদি ওসি হয়,
এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এখানে দুইটা কোণ উৎপন্ন হয়েছে, একটা এওসি কোণ আর একটা হচ্ছে বিওসি কোণ, এবং দুইটা কোণেই একটা বিন্দুতে এসে মিলিত হয়েছে। আগেই জেনেছি দুই বা ততোধিক রশ্মি যে বিন্দুতে এসে মিলিত হয় তাকে শীর্ষবিন্দু বলে। তাহলে আমরা যদি এখানে দুইটা কোণ খেয়াল করি, একটা হচ্ছে এওসি কোণ আর একটা হচ্ছে বিওসি কোণ, এই দুইটা কোণেরই একটা শীর্ষবিন্দু হচ্ছে ও, দুটারই শীর্ষবিন্দু ও, এবং দুইটারই সাধারণ বাহু। আমরা যদি খেয়াল করি এওসিতে এওসি দুইটা বাহু আছে, একটা হচ্ছে ওএ আর একটা ওসি, আর ত্রিভুজ কোণ যদি বিওসি চিন্তা করি সেক্ষেত্রে দেখতে পাচ্ছি আমরা একটা ওবি আর একটা হচ্ছে ওসি। আমরা যদি একটু খেয়াল করি তাহলে দেখতে পারবো যে দুইটা কোণেরই একটা সাধারণ বাহু আছে, সাধারণ বাহুটা হচ্ছে ওসি, এবং যদি খেয়াল করি যে এওসি কোণটা ওসি বাহুর ঠিক ডান পাশে এবং বিওসি কোণটা ওসি বাহুর ঠিক বাম পাশে, তাহলে আমরা সংজ্ঞার সাথে মিলে যাচ্ছে। যদি একই সমতলে বা একই তলে দুইটা কোণের একটা শীর্ষবিন্দু হয় এবং কোণদ্বয় তাদের সাধারণ বাহুর বিপরীত দিকে অবস্থান করে, তাহলে একটিকে অপরটি সন্নিহিত কোণ বলে। তাহলে আমরা বলতে পারি এওসি কোণটা বিওসি এর সন্নিহিত কোণ, অথবা বিওসি কোণটা এওসি এর সন্নিহিত কোণ। সন্নিহিত কোণ নিয়ে আমাদের আগের বইটাতে, অর্থাৎ 22 সালের বইটাতে একটা থিওরাম ছিল যা প্রায় পরীক্ষাগুলোতে আসতো, যে একটা সরল রেখার কোনো বিন্দুতে অপর একটা রশ্মি যদি মিলিত হয় তাহলে উৎপন্ন সন্নিহিত কোণ দুটির সমষ্টি 180 ডিগ্রি। আমরা ঠিক চিত্রটা এভাবে দেখেছিলাম যে এবি একটা সরল রেখার কোনো একটা বিন্দুতে অপর একটা রশ্মি যদি ওসি এসে মিলিত হলো, সেখানে দুইটা সন্নিহিত কোণ উৎপন্ন হয়, একটা হচ্ছে বিওসি আর একটা হচ্ছে এওসি, এবং আমরা অর্থাৎ সরল রেখার কোনো বিন্দুতে অপর একটা রশ্মি মিলিত হলে যে দুটি সন্নিহিত কোণ উৎপন্ন হয় তাদের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে এখানে আমরা বলতে পারি যে কোণ বিওসি এর সন্নিহিত কোণ এওসি, অতএব কোণ এওসি প্লাস কোণ বিওসি ইকুয়াল টু হবে 180 ডিগ্রি। এটা আমাদের থিওরিটিক্যালিও জানতে হবে এবং সূত্র আকারে ওটা জেনে নিতে হবে। এবার আসছি পূরক কোণ। পূরক কোণের ডেফিনেশন হচ্ছে যদি দুটি কোণের যোগফল 90 ডিগ্রি হয় তাহলে একটিকে অপরটির পূরক কোণ বলে। আমরা যদি দেখি পূরক কোণ, আমরা একটা সমতলে অর্থাৎ একই সমতলে আমরা একটা কোণ ধরে নিচ্ছি ও এ বি, অর্থাৎ একটা কোণ হচ্ছে আমার এ ও বি আর যার মান 90 ডিগ্রি। এখন এখান থেকে যদি আরেকটা রশ্মি আমরা চিন্তা করি, ওসি একটা রশ্মি, তো এই কোণটা যদি এক্স ডিগ্রি হয় আর এই কোণটা ওয়াই ডিগ্রি হয়, এখন এই দুটি কোণের যোগফল যদি 90 ডিগ্রি হয়, অর্থাৎ এক্স যোগ ওয়াই অর্থাৎ এক্স ডিগ্রি যোগ ওয়াই ডিগ্রি ইকুয়াল টু যদি 90 ডিগ্রি হয়, অর্থাৎ কোণ দুটির যোগফল যদি 90 ডিগ্রি হয় তাহলে একটিকে অপরটির পূরক কোণ বলে। আমরা যদি এটা সংখ্যার মাধ্যমে দেখি 10 ডিগ্রি কোণের পূরক কোণ কত ডিগ্রি, সেক্ষেত্রে আমরা কি করব, 90 ডিগ্রি থেকে ওই 10 ডিগ্রিকে বিয়োগ করে দিব, অর্থাৎ যত ডিগ্রি কোণের পূরক কোণ চাবে আমরা 90 ডিগ্রি থেকে ঠিক তত বিয়োগ করে দিব। যদি বলে 25 ডিগ্রি কোণের পূরক কোণ কত, তাহলে দেখব আমরা 90 ডিগ্রি থেকে ওই 25 ডিগ্রিকে বিয়োগ করে দিলে কত আসে। তো 90 থেকে যদি 25 বিয়োগ করে দেই তাহলে আমাদের আসতেছে এদিকে 5 এদিকে 6 অর্থাৎ 65 ডিগ্রি। আর একইভাবে যদি কোনো চলকের ক্ষেত্রে আসে যে এক্স ডিগ্রি কোণের পূরক কোণ কত, সেক্ষেত্রে আমরা যা করব 90 ডিগ্রি থেকে ওই এক্স ডিগ্রি বাদ দিব, অতএব এক্স ডিগ্রি কোণের পূরক কোণ হচ্ছে 90 ডিগ্রি মাইনাস এক্স ডিগ্রি। এবার আসি সম্পূরক কোণ। সম্পূরক কোণ কাকে বলে? আমরা একটু আগে জেনেছি দুটি কোণের যোগফল যদি 90 ডিগ্রি হয় একটি অপরটির পূরক কোণ, একইভাবে যদি দুটি কোণের যোগফল 180 ডিগ্রি হয় তাহলে একটি অপরটির সম্পূরক কোণ। আমরা একটা চিত্রের মধ্যে দেখি, নর্মালি এ বি এর কোনো একটা বিন্দুতে উৎপন্ন কোণের মান 180 ডিগ্রি হবে। তো এ ও বিতে অপর একটা রশ্মি সিও যদি মিলিত হয়, আমরা ধরে নিচ্ছি এই কোণটা এক্স ডিগ্রি আর এই কোণটা হচ্ছে ওয়াই। এখন এই কোণ দুটোর যোগফল যদি 180 ডিগ্রি হয়, অর্থাৎ এক্স প্লাস ওয়াই যদি 180 ডিগ্রি হয়, তাহলে একটিকে অপরটির সম্পূরক কোণ বলে। আমরা যদি সংখ্যার মাধ্যমে দেখি, সেক্ষেত্রে যদি বলি 10 ডিগ্রি কোণের সম্পূরক কোণ কত, এই 10 ডিগ্রি কোণের সম্পূরক কোণ হবে, আমরা 180 ডিগ্রি থেকে ওই 10 ডিগ্রিকেই বিয়োগ করে দিব, তাহলে কত পাচ্ছি 170 ডিগ্রি। যদি বলি 30 ডিগ্রি কোণের সম্পূরক কোণ কত, তাহলে 180 ডিগ্রি থেকে 30 ডিগ্রিকে বিয়োগ করে দেই, ক্যালকুলেশন করলে পাবো 150 ডিগ্রি। একইভাবে যদি আমরা বলি যে ওয়াই ডিগ্রি কোণের সম্পূরক কোণ কত, সেক্ষেত্রে আমরা 180 ডিগ্রি থেকে
ওয়াই ডিগ্রিকেই বাদ দিয়ে দিব, অর্থাৎ এই ওয়াই ডিগ্রি কোণের সম্পূরক কোণ হবে 180 ডিগ্রি মাইনাস ওয়াই ডিগ্রি। মূল কথা হচ্ছে দুটি কোণের যোগফল 180 ডিগ্রি হলেই একটিকে অপরটির সম্পূরক কোণ বলে। এরপর আসি বিপ্রতীপ কোণ। বিপ্রতীপ কোণ কাকে বলে? একটা কোণ তো আমরা সবাই চিনি যে দুটি রশ্মি কোনো বিন্দুতে মিলিত হলে ওই মিলিত স্থানটাকেই কোণ বলে। আমি ধরে নিচ্ছি ওএ এবং ওবি দুইটা রশ্মি। এখন এই ওএ রশ্মিটাকে যদি আমি পিছনে বর্ধিত করি ঠিক তার বিপরীত দিকে, এবং ওএটাকে আমরা ধরলাম যে ওসি পর্যন্ত বর্ধিত করলাম, আর বিও রশ্মিটাকে ওডি পর্যন্ত বর্ধিত করলাম, আমরা একটু খেয়াল করলেই পাবো যে ঠিক এও বি এর মতো আরেকটা কোণ উৎপন্ন হয়েছে, সেটা হচ্ছে সিওডি কোণ। এখানে কোণ এও বি এর বিপ্রতীপ কোণই হচ্ছে কোণ সিওডি। এবং একইভাবে এখানে আমরা যদি আবারও খেয়াল করি যে আর একটা কোণ হচ্ছে বিওসি, এবং তার অপোজিটে একটা কোণ দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এওডি। সেক্ষেত্রে কোণ বিওসি এর বিপ্রতীপ কোণ হচ্ছে কোণ এওডি। অর্থাৎ বলা যায় একটা কোণের বাহুগুলোকে তার পিছনে বর্ধিত করলে আমরা যে কোণ উৎপন্ন হয় সেটাই হচ্ছে তার বিপ্রতীপ কোণ। অথবা এটাকে আমাদের একটা থিওরিটিক্যালি আমরা করে থাকি সবসময় যে দুটি সরল রেখা, ধরে নিচ্ছি এবি এবং সিডি দুটি সরল রেখা, এরা যদি পরস্পর কোনো একটা বিন্দুতে ছেদ করে, ধরলাম আমরা ও বিন্দুতে ছেদ করলো, তাহলে এখানে দুই জোড়া কোণ উৎপন্ন হয়, একটা এওডি, একটা বিওডি, আর একটা হচ্ছে বিওসি এবং একটা হচ্ছে এওসি। তো এই দুই জোড়া কোণের মধ্যে এওডি কোণটা, এওডি এর বিপ্রতীপ কোণ হচ্ছে বিওসি, এবং এওসি এর বিপ্রতীপ কোণ হচ্ছে বিওডি। এবং এটা আমরা প্রমাণ করব প্রিভিয়াস ইয়ারের বইগুলো থেকে যে দুটি সরলরেখা কোনো একটা বিন্দুতে ছেদ করলে উৎপন্ন কোণ জোড়া অর্থাৎ উৎপন্ন বিপ্রতীপ কোণ জোড়া পরস্পর সমান। আমরা সেখান থেকে বলতে পারি যে বিপ্রতীপ কোণ পরস্পর সমান। এখন কোনো কারণে আমার যদি এই কোণটা 30 ডিগ্রি হয়, তাহলে এর বিপ্রতীপ কোণ এওসি এটাও 30 ডিগ্রি হবে। তো এটা 30 ডিগ্রি হওয়া অর্থ আমরা যদি এটাকে আবার একটা সরল কোণ চিন্তা করি, এই কোণটার মান আলটিমেটলি 150 ডিগ্রি, তাহলে এর এক বিপ্রতীপ কোণ বিওসি এর মানও হবে 150 ডিগ্রি। তাহলে আমরা বলতে পারি যে বিপ্রতীপ কোণ পরস্পর সমান। আর সংজ্ঞাটা যদি দেখি, কোনো কোণের বাহুদ্বয়ের বিপরীত রশ্মি দুইটি যে কোণ তৈরি করে তা ওই কোণের বিপ্রতীপ কোণ, এবং বিপ্রতীপ কোণ পরস্পর সমান। এরপর আসি সমান্তরাল রেখা। সমান্তরাল রেখা আমরা ডেফিনিশন জেনেছি যে বিন্দু চলার পথকে রেখা বলে। তো সমান্তরাল রেখা কাকে বলে? যদি দুটি রেখা চলার পথে কেউ কাউকে ছেদ না করে, অর্থাৎ মিলে না যায়, তাহলে সেই রেখাদ্বয়কে বলা হয় সমান্তরাল রেখা। আর এটা তখনই সম্ভব হবে যদি রেখাদ্বয় এদের মধ্যবর্তী দূরত্ব সমান বজায় রেখে চলে, অর্থাৎ সমান দূরত্ব বজায় রেখে যদি এরা অসীম পথ চলে তাহলে কেউ কাউকে ছেদ করবে না। আমরা সমান্তরাল রেখা একটু দেখব। আমরা ধরে নিচ্ছি যে এবি একটা রেখা আর সিডি একটা রেখা। তো এই দুইটা যদি সমান্তরাল রেখা হয়, এদের মধ্যবর্তী দূরত্ব অর্থাৎ এই সমান্তরাল রেখার যে কোনো দুইটা মধ্যবিন্দুর লম্ব দূরত্ব পরস্পর সমান হবে। আর রেখা দুটি যদি সমান্তরাল না হয়, সেক্ষেত্রে আমরা যদি আরোভাবে দুইটা রেখা নেই, আমি ধরে নিচ্ছি যে এবি একটা রেখা, ঠিক এটার মতো আমরা আর একটা রেখা এভাবে নিচ্ছি যে সিডি একটা রেখা। তো এই দুইটা রেখা যদি চলতে শুরু করে, সেক্ষেত্রে দেখা যাবে যে এই রেখাটা চলতে চলতে এদিকে আসবে, এই রেখাটা চলতে চলতে এদিকে যাবে, এবং এই রেখা দুইটা যদি এদিকে যায়, এদের দূরত্ব আস্তে আস্তে বাড়তে থাকবে, এবং এই পাশটা কি করবে, একে অপরকে কোনো একটা বিন্দুতে ছেদ করবে। তার মানে সমান্তরাল রেখা হতে গেলে দুটি রেখাকে সমান দূরত্ব বজায় রেখেই চলতে হবে। এরপর আসি অনুরূপ কোণ। আমরা যদি অনুরূপ কোণের সংজ্ঞায় যাই, অনুরূপ বলতে কি বোঝায়? একই রকম কোণ। তো অনুরূপ কোণ কিভাবে গঠিত হয়? যদি দুটি সমান্তরাল রেখা, আমি ধরে নিচ্ছি এবি একটা রেখা আর এবি এর সমান্তরাল করে আরেকটা রেখা সিডি, দুটি সমান্তরাল রেখাকে যদি কোনো একটা রেখা ছেদ করে, আমরা ধরে নিচ্ছি ই এফ একটা রেখা, যে এই সমান্তরাল রেখাটাকে ছেদ করলো, অর্থাৎ দুটি সমান্তরাল রেখাকে কোনো রেখা ছেদ করলে
ছেদবিন্দুতে এরা 4 জোড়া কোণ উৎপন্ন করে। 4 জোড়া মিনস এরা 8টি কোণ উৎপন্ন করে। আমরা যদি দেখি এটাকে যদি 1 নম্বর 2 3 4 5 6 7 8 অর্থাৎ মোট উৎপন্ন কোণের সংখ্যা হবে 8টি। তো এখানে কোনটির অনুরূপ কোণ আমরা একটু দেখব। সেক্ষেত্রে আমরা যদি অনুরূপ কোণের ডেফিনেশনে আসি, অনুরূপ কোণের ডেফিনেশন হচ্ছে দুটি সমান্তরাল রেখাকে কোনো রেখা ছেদ করলে ছেদকের একই পাশের একই রকম কোণগুলোকে অনুরূপ কোণ বলে। অর্থাৎ সমান্তরাল রেখার উপরে যে কোণটা আছে, ঠিক একটা রেখার উপরে যে কোণটা, ডান দিকে যে কোণটা আছে, ঠিক তার অপর রেখাটার উপরের ডান দিকের কোণটা তার অনুরূপ হবে। ঠিক এরকম আমরা যদি দেখি কোণ 2 এর অনুরূপ কোণ হচ্ছে কোণ 6। খেয়াল করি যে এখানে এবি রেখার ছেদবিন্দুর ঠিক ডান দিকে অর্থাৎ উপরে কোণ হচ্ছে 2 আর এখানে উপরে কোণ হচ্ছে 6। কোণ 2 হবে কোণ 6 সমান, অর্থাৎ কোণ 2 কোণ 6 অনুরূপ কোণ হবে। একইভাবে তার নিচের কোণটা হচ্ছে 4, এখানেও তার নিচের কোণটা হচ্ছে, ডান দিকের নিচের কোণটা হচ্ছে 8। তাহলে এই 4 নাম্বার কোণের অনুরূপ কোণ হবে 8 নাম্বার। একইভাবে এর বাম দিকে 1 নাম্বার কোণের অনুরূপ কোণ হবে কোণ 5 আর 3 নাম্বার কোণের অনুরূপ কোণ হবে কোণ 7। আর অনুরূপ কোণ পরস্পর সমান, অর্থাৎ দুটি সমান্তরাল রেখাকে কোনো রেখা ছেদ করলে উৎপন্ন অনুরূপ কোণগুলো পরস্পর সমান। একান্তর কোণের ডেফিনেশনে আসলে আমরা দুটি যদি সমান্তরাল রেখা আঁকি, যে একটা এ বি রেখা আর একটা হচ্ছে সিডি, দুটি সমান্তরাল রেখা, তো এটাকেও যদি একটা রেখা ছেদ করে, আমরা ধরে নিচ্ছি এখানে ইএফ একটা রেখা ছেদ করলো, এখানেও আমার 4 জোড়া কোণ উৎপন্ন হবে 5 6 7 8। এর মধ্যে আমাদের যেটা জানতে হবে যে এখানে বহিস্থ কোণ কোনগুলো আর অন্তস্থ কোণ কোনগুলো। অর্থাৎ সমান্তরাল রেখার বাহিরে যে কোণগুলো সেগুলোকে বলি বহিস্থ কোণ, আর সমান্তরাল রেখার ভিতরে যে কোণগুলো সেগুলোকে বলি অন্তস্থ কোণ। তাহলে এখানে সমান্তরাল রেখার বাহিরে কোণগুলো আছে 1 2 7 এবং 8। তাহলে আমরা যদি বলি যে এখানে বহিস্থ কোণ কোনগুলো, বহিস্থ কোণ হচ্ছে 1 2 7 এবং 8। তাহলে অন্তস্থ কোণ কোনগুলো, সমান্তরাল রেখার ভিতরে যে কোণগুলো আছে সেগুলোই অন্তস্থ কোণ। সেক্ষেত্রে অন্তস্থ কোণগুলো হবে কোণ 3 কোণ 4 কোণ 5 এবং কোণ 6। আমরা যদি একান্তর কোণের ডেফিনেশনে যাই, সেক্ষেত্রে দুটি সমান্তরাল রেখাকে কোনো রেখা ছেদ করলে ছেদকের বিপরীত পাশের অন্তস্থ কোণদ্বয়কে একটির অপরটির একান্তর কোণ বলে। আমরা যদি বিপরীত পাশের অন্তস্থ কোণ চিন্তা করি, যেখানে 3 নাম্বার কোণটা ছেদক রেখার ঠিক বাম দিকে আর এই তার বিপরীত অন্তস্থ কোণ ছেদক রেখার ডান দিকে হবে, সেটা হবে 6। একইভাবে এই 4 নাম্বার কোণের একান্তর হবে 5 নাম্বার। অর্থাৎ কোণ 3 এর একান্তর কোণ হচ্ছে কোণ 6 আর কোণ 4 এর একান্তর কোণ হবে কোণ 5। অর্থাৎ একান্তর কোণের ডেফিনেশনে আমরা যদি দেখি যে একটা রেখার ঠিক বিপরীত পাশের যে কোণগুলো সেগুলাই হচ্ছে একান্তর কোণ। অনুরূপ কোণ এবং একান্তর কোণ কি আমরা বুঝতে পারবো। এখন এখান থেকে একটা আমরা সত্য জাস্ট জানবো, সেটা হচ্ছে যদি দুটি সমান্তরাল রেখাকে কোনো রেখা ছেদ করে, ছেদকের একই পাশে দুটি অন্তস্থ কোণের যোগফল 180 ডিগ্রি। আমরা যদি এই চিত্রটা খেয়াল করি, সেক্ষেত্রে বলবো এই কোণ আর এই কোণের যোগফল হবে 180 ডিগ্রি। আমরা যদি কোণ ধরে নিয়ে কাজ করি তাহলে দেখি এই কোণটা যদি আমার 60 ডিগ্রি হয়, তাহলে এই কোণের অনুরূপ কোণ হচ্ছে আমার এটা 60 ডিগ্রি, আর এটা 60 ডিগ্রি হলে এই সম্পূর্ণ কোণটা অর্থাৎ এই কোণটা হচ্ছে আমার 180 ডিগ্রি। তো এই কোণটা 60 ডিগ্রি হলে আলটিমেটলি এই কোণটা হবে 120 ডিগ্রি। আমরা যদি বিপ্রতীপ কোণের সংজ্ঞা হতে দেখি যে এই কোণের বিপ্রতীপ কোণ হচ্ছে এই পাশের কোণটা, এটা 60 ডিগ্রি হলে এটাও 60 ডিগ্রি, আর এটা 120 ডিগ্রি হলে এটাও হবে 120 ডিগ্রি। আবার এটা 60 হলে এটা 120 ডিগ্রি, এবং এটা যদি 120 ডিগ্রি হয় এটা হবে 60 ডিগ্রি, আর এটা 60 হলে এটা হবে 120 ডিগ্রি। আমরা অনুরূপ কোণ এবং একান্তর কোণটার কনসেপ্ট ক্লিয়ার করার জন্য আমরা চিত্রটা নিলাম। অর্থাৎ চিত্র হতে যদি দেখি এটা আমার 60 ডিগ্রি কোণ, আমরা বলছিলাম যে এই কোণের অনুরূপ কোণ হচ্ছে এই কোণ, অর্থাৎ এটা 60 ডিগ্রি হলে এটাও 60 ডিগ্রি, এটা 120 ডিগ্রি হলে এটার অনুরূপ কোণ এটা 120 ডিগ্রি,
আবার এটা 60 ডিগ্রি হলে এর অনুরূপ কোণ এটা 160 ডিগ্রি, আর এটা 120 ডিগ্রি মানে এর অনুরূপ কোণ 120 ডিগ্রি। আমরা যদি একান্তর কোণে যাই, এখানে একান্তর কোণের মধ্যে এই 60 ডিগ্রি কোণের একান্তর কোণ হচ্ছে এই 60 ডিগ্রি, অর্থাৎ এই কোণটা, অর্থাৎ একান্তর কোণ পরস্পর সমান। আবার এখানে 120 ডিগ্রি কোণের একান্তর কোণ হচ্ছে এটাও 120 ডিগ্রি, এটাও সমান। আর এখান থেকে আমরা একটা জেনে নিতে পারি, সেটা হচ্ছে দুটি সমান্তরাল রেখাকে যদি কোনো রেখা ছেদ করে, ছেদকের একই পাশের দুটি অন্তস্থ কোণের যোগফল হবে 180 ডিগ্রি। যদি দেখি আমরা এ পাশে একটা 120 ডিগ্রি আর এখানে পাচ্ছি 60 ডিগ্রি, এই দুটাকে যোগ করে দিলে হচ্ছে 180 ডিগ্রি। আমরা যদি ঠিক ছেদক রেখাটার বাম পাশের দুটি অন্তস্থ কোণ নিয়ে কথা বলি, সেক্ষেত্রে এটা 60 ডিগ্রি, এটা কত 120 ডিগ্রি, এই দুটাকে যোগ করে দিলেও কত হচ্ছে 180 ডিগ্রি। অর্থাৎ আমরা যদি দেখি এরকম দুটি সমান্তরাল রেখা কোনো ছেদক দ্বারা আছে, অর্থাৎ এদের উৎপন্ন অন্তস্থ কোণ দুটির সমষ্টি হবে 180 ডিগ্রি। আজকের আমাদের আলোচনার বিষয় এ পর্যন্তই ছিল, মনে হয় তোমরা বুঝতে পেরেছ। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।